বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা অলরেডি এসএলএসটি ২০২৫ এর প্রিপারেশন আরম্ভ করে দিয়েছি এবং কয়েকটা ভিডিও আপলোড করেছি, আপনারা দেখেছেন। কিন্তু এর মধ্যে কতগুলো প্রশ্ন আমাদের যেগুলো আপনারা করছেন, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়াটা খুব জরুরি মনে করছি। এবং সেই প্রশ্নগুলো যেহেতু একই রকম, তাই প্রশ্নগুলো সব আলাদা না করে সবাইকে একসঙ্গেই একটা ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো চলুন দেখতে থাকি প্রশ্নগুলো। প্রশ্নগুলো আপনাদেরই করা এবং প্রশ্নর সমাধানগুলো আমরা খুঁজবো ২০১৬ এর প্রশ্নের নিরিখে। অর্থাৎ ২০১৬ তে যে এসএলএসটি পরীক্ষাটা হয়েছিল, সেই এসএলএসটি পরীক্ষাটাতে কিরকম হয়েছিল, সেই প্রশ্নগুলো কিরকম ছিল সেটার নিরিখেই আমরা প্রশ্নগুলোর উত্তর খুঁজবো। আপনারা অলরেডি দেখেছেন প্রশ্নগুলো একটু। তা চলুন দেরি না করে ভিডিওটা আরম্ভ করা যাক। তাহলে এসএলএসটি 2025 প্রিপারেশন, সাবজেক্ট ইংলিশ। আচ্ছা, এই প্রশ্নগুলো অর্থাৎ প্রশ্নগুলো আপনারা ভিডিওগুলো দেখে অবশ্যই প্রশংসা করছেন, ভালো লাগছে। অনেকে খুব আরো ভিডিও চাইছেন, বিভিন্ন রকম ভিডিও চাইছেন। কিন্তু তার মধ্যে কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো হচ্ছে যে কি ধরনের প্রশ্ন পড়বো? অর্থাৎ এমসিকিউ তো পড়বো, আমরা তো সব টপিকগুলো পড়ছি, আমরা টেক্সটগুলো জানছি। জানার সঙ্গে, সঙ্গে কি ধরনের প্রশ্নগুলো পড়বো? কি ধরনের প্রশ্নগুলো বলতে থিমেটিক প্রশ্ন, না হচ্ছে সন দিয়ে বা সাল দিয়ে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো, অর্থাৎ কি ধরনের প্রশ্ন, টাইপটা কি রকম পড়বো, কোনটা পড়লে ভালো হয়? প্রশ্ন তো বিভিন্ন রকমই হয়, তার মধ্যে কোন টাইপটা পড়লে ভালো হবে বা উপকারে বেশি আসবে বা পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি, এটা কিন্তু একটা প্রশ্ন সবাই কম বেশি করছেন। আর একটা খুব প্রশ্ন খুব করছেন, সেটা হচ্ছে গ্রামার কোনগুলো পড়বো। আমরা জানি গ্রামারের তো সিলেবাসটা অনেক ভাস্ট, এবং গ্রামারের ক্ষেত্রেও দেখি আমরা যারা কম্পিটিটিভ এক্সাম দেয় তাদের ক্ষেত্রে দেখি যে তারা অনেকটা গ্রামার পড়ে এবং অনেকটা গ্রামার জানে, বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। তো সেই সব গ্রামার গুলো কি এখানে পড়বো? সেটাও কিন্তু আমাদের এই প্রশ্নটা কিন্তু অনেকেই করছে এবং সেটারও আমরা একটু সমাধান খোঁজার চেষ্টা করব। আচ্ছা, কি বই পড়বো? কি বই পড়বো এটা সবার লাস্টে গিয়ে প্রশ্নের উত্তর দেব। অর্থাৎ বাজারে কি ভালো বই আছে, এটা সবার লাস্টে গিয়ে একটু উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা হচ্ছে 9-10 এর জন্য কি রেটরিক পড়তে হবে? 9-10 এর জন্য রেটরিক পড়বো কিনা? এটা কিন্তু অনেকেই প্রশ্নটা করছেন এবং এটার জানারও চেষ্টা করছেন যে আসলেই কি করব? বিভ্রান্তি একটা আছেই। তো এই প্রশ্নগুলো নিয়েই আমাদের আজকে একটা কিছু উত্তর খোঁজার চেষ্টা করব। উত্তর এটা দিয়ে খুঁজবো যে ২০১৬ প্রশ্নটা দিয়ে যদি খুঁজি, তাহলে আমাদের উত্তরটা খুঁজতে অনেকটা সুবিধা হবে। চলুন তাহলে দেরি না করে দেখা যাক। আচ্ছা, এটা হচ্ছে ২০১৬ WBSSC, দেখছেন আপনারা ২০১৬ প্রশ্ন এটা। আচ্ছা, ২০১৬ ইংলিশ পাস, অর্থাৎ আমরা আজকে ইংলিশ পাস এটা নিয়েই আমরা প্রশ্ন করছি। প্রশ্নটা কালেক্টেড ফ্রম মেমোরি। আচ্ছা, এখানে সময়টা ছিল ২০১৬ তে, অর্থাৎ আমাদের প্রশ্ন সংখ্যা ছিল ৫৫টা এবং প্রত্যেকটা মার্কস ১ নাম্বার করে। আচ্ছা, এবার কেন এই ২০১৬ প্রশ্নটা নিয়ে আলোচনা করছি? যেহেতু প্রশ্নটা এই এই কারণেই এই ২০১৬, যে আমাদের পরীক্ষাটা কিন্তু হওয়ার সম্ভাবনা ১৬ টার ভিত্তির উপর নির্ভর করেই। তাই আমাদের ১৬ র প্রশ্নটাকেই ফলো করে একটু আগানো উচিত বলেই মনে করি এবং এই কারণে ১৬ র প্রশ্নটাকেই আমাদের কিন্তু ফলো করতে হবে। ১৬ তে কি ধরনের প্রশ্ন আসছে বা কি ধরনের প্রশ্নগুলো আমাদের ফলো করা উচিত? আচ্ছা, প্রথমেই আসি, প্রথম প্রশ্নটা দেখুন। In 3 years she grew in sun and summer. Nature says that, এটা একটা প্রশ্ন পেলাম আমরা। আমরা আজকে কিন্তু প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করব না। বরং আমরা যেটা বলছি সেটা হচ্ছে কি টাইপের প্রশ্ন। আমরা টাইপটা খোঁজার চেষ্টা করছি। তাহলে এটা একটা প্রশ্ন পেলাম এবং প্রশ্নটা দেখুন, আমাদের এই যে এটা একটা সিলেবাস, এই সিলেবাসটাতে ফলো করে আ আমাদের প্রশ্নগুলো আমরা উত্তরগুলো খুঁজছি। অর্থাৎ কি টাইপটা খুঁজছি। প্রশ্ন কিন্তু আগে আমার মতে প্রশ্ন খোঁজার আগেও প্রশ্ন কিরকম পূর্ব, সেটা নিয়ে ধারণাটা জরুরি। এই ধারণাটা থেকেই কিন্তু এই প্রশ্নগুলো আমরা বলছি। আচ্ছা, তাহলে এটা আমরা পাচ্ছি লুসি পোয়েমস। লুসি পোয়েমসকে আমরা একটা ক্যাটেগরিতে ফেলেছি। লুসি পোয়েমস এখান থেকে একটা প্রশ্ন আসছে। আচ্ছা, দ্য স্পিকার ইন ইসলামাবাদ, ২ নম্বর প্রশ্নটা বলছি। দ্য স্পিকার ইন ইসলামাবাদ ডিড মাই স্পিরিট সিল, অর্থাৎ এটা লুসি পোয়েমস থেকে আসছে। দেখুন লুসি পোয়েমস এর আরেকটা রাইট দিলাম। দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এখান থেকে আরেকটা আসছে। এটাও আমরা লুসি পোয়েমসকে একটা ক্যাটেগরিতে ধরেছি ৫টা লুসি পোয়েমস এর সঙ্গে। দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস ও ধরে নিচ্ছি। ধরুন এখান থেকে আমরা ৩টা পেয়ে গেলাম। আচ্ছা, আরেকটা মাইসেলফ উইল বি দ্য ডার্লিং। আচ্ছা, মাইসেলফ রেফার্স টু, এখানে মাইসেলফ রেফার্স টু এরকম প্রশ্ন দিছেন। এবার এই ৪টা প্রশ্নের মধ্যে দেখুন, ৪টা প্রশ্নের মধ্যে কিন্তু এই যে এই টাইপের প্রশ্নগুলো দেওয়া। তো এখান থেকে আমরা যেটা মেইন বলার কথা সেটা হচ্ছে যে এখান থেকে কিন্তু ৪টা প্রশ্ন আসে লুসি পোয়েমস এবং হচ্ছে ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস থেকে। তাহলে ৪টা প্রশ্ন
আমরা ফলো করছি। যদিও আমরা যদি লুসি পোয়েমস এবং হোয়াট ইজ টু মাচ উইথ আস ধরি, ছটা ওখানে আমাদের টপিক আছে, তার মধ্যে 4টা প্রশ্ন আমরা পেয়েছি। আচ্ছা, প্রশ্নগুলো দেখুন, প্রশ্নগুলো খুব ডিফিকাল্ট কিছু ছিল না, তবে ভালোই প্রশ্নগুলো ছিল। আচ্ছা, এবার আরেকটা আসছি আমরা প্রশ্ন, পরের প্রশ্নটা 5 নাম্বারটাতে দেখুন, দ্য কোরাস হিমনেল মিনস। আচ্ছা, তাহলে কোরাস হিমনিয়াল মিনস এখানে আমরা কোনটা পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি কিন্তু হচ্ছে এটাকে আমরা বলবো স্কাইলার্ক থেকে নেওয়া। স্কাইলার্ক থেকে এখানে আমরা পাচ্ছি, তারপরে পাচ্ছি টেমলেস অ্যান্ড সুইফট অ্যান্ড প্রাউড, এখান থেকে পাচ্ছি আমরা ওয়েস্ট উইন্ড থেকে একটা নেওয়া। আচ্ছা, তারপরে দেখুন হচ্ছে আনটিল দে থিঙ্ক দ্য ওয়ার্ম ডেজ উইল নেভার সিজ, এই যে এখান থেকে একটা নেওয়া, হু আর দে, এখান থেকে একটা নেওয়া, তার মানে এটা হচ্ছে অটাম থেকে নেওয়া। আচ্ছা, একটা করে নেওয়া। আচ্ছা, তারপর ইন ওচু নাইটেঙ্গেল কিডস লংস ফর এ বিকা ফুল অফ দেখুন হচ্ছে হেমলক অপিয়াম ব্লাস্টফুল হিপোক্রিন ওয়াইন, তাহলে এখান থেকে আমরা নাইটেঙ্গেল থেকে একটা পাচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে দ্য স্কার্ডিং হাইটস টেনিসনের এই কবিতাটা থেকে, তার মানে এটা ইউলিসিস থেকে একটা নেওয়া, ইউলিসিস থেকে আমরা নিয়ে নিলাম একটা। আচ্ছা, 10 নম্বরটা দেখুন হচ্ছে দ্য বিলাভেডস আইস ইন লাস্ট নাইট টুগেদার কিরকম ছিল, বিলাভেডের আইটা 10 নম্বরটা আমাদের, তার মানে লাস্ট নাইট টুগেদার থেকে একটা নেওয়া। আচ্ছা, এবার হচ্ছে দেখুন ইন দ্য ডার্কলিং থ্রাস দ্য ভিলেজার্স হেড, আচ্ছা ডার্কলিং থ্রাস থেকে একটা নেওয়া। আচ্ছা, ইয়েটস ডিসক্রাইবস দ্য হোয়াইট সানসেট কুলে পার্ক অন, তারপরে এটা একটা নেওয়া, তার মানে হোয়াইট সানসেট কুলে থেকে নেওয়া। আচ্ছা, তারপরে দ্যাট সালেন হল ইন স্ট্রেঞ্জ মিটিং রেফার্স টু, আচ্ছা সালেন হল তার মানে আমরা স্ট্রেঞ্জ মিটিং থেকে পেয়ে গেলাম একটা। আচ্ছা, দ্য লিসনার্স থেকে হাউ মেনি টাইমস ডাজ দ্য স্ট্রেঞ্জার নক এট দ্য ডোর, তাহলে এটা থেকে একটা নেওয়া। আচ্ছা, এবার হচ্ছে দ্য সাবটাইটেল অফ শস আর্মস দ্য ম্যান, তার মানে এখান থেকে আমরা কবিতাগুলো থেকে আমাদের হয়ে গেল, মোটামুটি কবিতাগুলো থেকে এই প্রশ্নগুলো ছিল। এইবার দেখুন কবিতাগুলো থেকে আমাদের যেটা আমরা বলছি যে বেশিরভাগ কবিতাগুলো থেকে কিন্তু মানে এই যে যখন লিসনার্সের প্রশ্নটা হচ্ছে স্ট্রেঞ্জার কয়বার ডোরটাতে নক করেছে, তাহলে এই প্রশ্নটা 1 2 3 4 টাইমস এরকম করে, অর্থাৎ বেশিরভাগ প্রশ্নগুলো কিন্তু আমরা দেখছি যে টেক্সট বেসড প্রশ্ন। এই টেক্সট বেসড প্রশ্নগুলো কিন্তু আমাদের এখানে খেয়াল রাখতে হচ্ছে। তার মানে আমাদের ভালো করে টেক্সটটাকে পড়তে হবে, টেক্সটটাকে ফলো করেই কিন্তু আমাদেরকে আগাতে হবে। তাই এই টেক্সটটা যদি আমরা কোনো ক্রমে মিস দিয়ে দেই বা কোনো ক্রমে বাদ দিয়ে দেই বা শুধু সামারি পড়ি, তাহলে কিন্তু আমাদের এই এমসিকিউ গুলোর ক্ষেত্রে তো অসুবিধা হবেই, প্রশ্ন পাওয়াও যাবে না, মানে খুবই অসুবিধা হবে। অর্থাৎ প্রত্যেকটা কবিতা থেকে আমাদের কিন্তু একটা করে থাকে, লুসি পোয়েমসও কম বেশি আমাদের কিন্তু সব 6টার মধ্যে 4টা আছে। তাহলে এরকম একটা ইয়েতেই কিন্তু আমাদের আগাতে হবে যে কবিতাগুলো থেকে এরকম করে মোটামুটি একটা করে থাকে, এবং কবিতাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। কবিতাগুলো আমাদের দেখুন, কবিতাগুলো আনটিল দে থিঙ্ক ওয়ান ডেজ উইল নেভার সিজ, এই কবিতাটা হু আর দে, তাহলে এখানে একদম লাইন তুলে দেওয়া আছে। টেমলেস অ্যান্ড সুইফট অ্যান্ড প্রাউড, এখানে কাকে বোঝাচ্ছে লাইন তুলে দেওয়া আছে। কোরাস হ্যামনেল এটা বলা আছে, সেটাও কিন্তু হচ্ছে এখান থেকেও সেরকমই প্রশ্ন। তো স্কার্ডিং হাইটস এখানে আরেকটু ভিতরে জানতে হবে কবিতা থেকে, এই প্রশ্নগুলো কিন্তু এখানে আমাদের থাকে। আচ্ছা, এবার আসছি 15 নম্বরটাতে দেখুন, 15 নম্বরটা আর্মস এন্ড দ্য ম্যান থেকে, তার মানে আর্মস এন্ড দ্য ম্যান থেকে আমাদের এখান থেকে আমরা পেয়ে গেলাম আর্মস এন্ড দ্য ম্যান, তার মানে আর্মস এন্ড দ্য ম্যান থেকেও একটা হয়ে গেল। আচ্ছা, এবার আছে দেখুন 16 নাম্বারটা, ইট প্রুভস দ্যাট অল আওয়ার আইডিয়াস ওয়ার রিয়েল আফটার অল, তাহলে এটাও কিন্তু আর্মস এন্ড দ্য ম্যান, আমরা বুঝতেই পারছি যখন অপশনগুলো দেখবো তখন বুঝতে পারবো যে এটাও কিন্তু দেখুন লাইন তুলে প্রশ্ন, এই টেক্সটগুলো থেকেও লাইন তুলে দেখবেন, বেশিরভাগ প্রশ্নগুলোই লাইন তুলে এমসিকিউ গুলো ফলো করা আছে, তাই টেক্সটগুলোকে একদম লাইন বাই লাইন পড়তে হবে। তাহলে এটা কিন্তু আমরা আমস্টারডাম পেয়ে গেলাম, আমস্টারডামে দুটো প্রশ্ন পেলাম। আচ্ছা, এবার আসি 17 থেকে দেখুন, 17 নিকোলা ওয়ান্টস টু ওপেন এ শপ ইন, তারপর বাকি অংশগুলো আছে দেখুন। তাহলে আমরা এখানে পাচ্ছি আহ, আরেকটা আমস্টারডামের থেকে। আচ্ছা, 18 নাম্বারটা, এবার 18 নম্বর প্রশ্ন দেখুন, সিস্টুস টু কঙ্কার, এখান থেকে একটা সিস্টুস টু কঙ্কার থেকে কিরকম প্রশ্ন দেখুন, ইজ অ্যান এক্সাম্পল অফ এ কমেডি অফ হিউমার, এ কমেডি মানে কি ধরনের কমেডি, এটা একটা। আচ্ছা, 18 নম্বরটা। আচ্ছা, 19 নম্বরটা দেখুন, ক্যাথরিন হুইল কিন্তু খুব
একটা ডিপে গিয়ে প্রশ্নটা তৈরি করা। কারণ ক্যাথরিন হুইলের রেফারেন্সটা আমরা দেখি ক্যাথরিন হুইলের এই জায়গাটাতে। এটাও সিস্টার্স টু কনকারের প্রশ্ন। কিন্তু ক্যাথরিন হুইলের এই উল্লেখটা কিন্তু অনেকটা যারা টেক্সট ভালো করে পড়েছিলেন তারা কিন্তু এটা ভালো করে জানেন। সুতরাং সিস্টার্স টু কনকারের এখানে আরেকটা প্রশ্ন। আচ্ছা, আরেকটা আছে হু সেজ আই ওয়ান্ডার হোয়াই লন্ডন ক্যানট কিপ ইটস ওন ফুলস অ্যাট হোম। এটাও কিন্তু সুইচ টু কনকারের আরেকটা প্রশ্ন। এটাও কিন্তু দেখুন লাইন তুলে প্রশ্ন। অর্থাৎ টেক্সটটা কতটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়া জরুরি, এই কারণেই কিন্তু এই কথাটা বলা যে টেক্সটের প্রশ্নগুলো কিন্তু এরকম করে আসে। আচ্ছা, জাস্টিস থেকে দেখুন, জাস্টিস হচ্ছে গলসওয়ার্দি জাস্টিস ইজ এ ক্রিটিক অফ, এই অপশনগুলো দেওয়া আছে, তাহলে জাস্টিস থেকেও আমরা একটা পেলাম। আচ্ছা, এটা জাস্টিস থেকে একটা। আচ্ছা, আই লাইক টু ওপেন অ্যান্ড জলি টুগেদার ইজ অ্যান অ্যাসারশন অফ, দেখুন এটাও টেক্সট থেকে, একদম টেক্সটের মধ্যে থেকে প্রশ্নগুলো। আচ্ছা, এটা কার স্পিচ সেটা কিন্তু বলছে, তাহলে জাস্টিস থেকে আমরা আরো একটা দেখলাম। এবং আরেকটা দেখি, হোয়েন ফোল্ডার সেজ আই হ্যাভ চেঞ্জড মাই ডিস্ক, এখান থেকে আরো একটা প্রশ্ন। তার মানে আমাদের জাস্টিস থেকে তিনটে প্রশ্ন কিন্তু। আচ্ছা, এবার আর একটু এগিয়ে যাই। I had more pleasure in these busy idle diversions. Busy idle is an example of, দেখুন এই যে 24 নাম্বারটা এটা বোঝাই যাচ্ছে এটা আমাদের ড্রিম চিলড্রেন থেকে নেওয়া। তাহলে আমরা ড্রিম চিলড্রেনে একটা হচ্ছে দাগিয়ে দিই। কিন্তু প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করা দরকার। প্রশ্নটা দেখুন, প্রশ্নটা কিন্তু বিজি আইডল, তার মানে এখানে কি কি অপশনগুলো আছে? ট্রান্সপার্ট এপিথেট, হাইপারবেটন, অক্সিমোরন, যুগ্মা। আচ্ছা, চারটা অপশন এর, তার মানে এটা রেটরিক, এটা রেটরিক খুঁজতে বলছে। এবং দেখুন রেটরিক শুধু না, রেটরিক গুলো শুধুমাত্র আমরা কিন্তু কবিতার ক্ষেত্রে ফলো করি। এবার অনেকে হয়তো প্রোজের ক্ষেত্রে সেটাকে এড়িয়ে যান, বা এসের ক্ষেত্রে সেটাকে এড়িয়ে যান। দেখুন এখান থেকে কিন্তু একদম একটা এসে থেকেও দেওয়া আছে রেটরিকটা। তাহলে রেটরিক কিন্তু এখানে আমাদের করতেই হচ্ছে। রেটরিক কিরকম করতে হবে? রেটরিক মানে রেটরিকের ডেফিনেশন গুলো এবং রেটরিক সম্পর্কে জানতে হবে। কোনো লাইন দিলে যে এই রেটরিকটা যেন খোঁজা যায় এরকম জানতে হবে। এবার রেটরিকের আরো বিভিন্ন রকম টাইপ থাকে, সেগুলো যাব না। আমরা রেটরিকটাকে রেটরিক হিসাবে আলাদাভাবে ধরবো না, আমরা টেক্সচুয়াল রেটরিকটাকে ধরবো। তার মানে যেটাকে বলতে চাচ্ছি যে টেক্সট রিলেটেড যে রেটরিক গুলো আছে, টেক্সটের মধ্যে যে রেটরিক গুলো আছে, টেক্সটের লাইন দিয়ে যে রেটরিক গুলো হয়, সেই রেটরিক গুলো কিন্তু দেখতে হবে। তার মানে যদি লাইন দিয়ে এটা এই রেটরিক, সেটা কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হবে, কারণ সেটা বোঝাই যাবে না। তাই আমাদের রেটরিক যেটা করতে হবে, রেটরিক গুলোকে জানতে হবে। তাহলে কিন্তু যে কোনো লাইন দিলে সেটার মধ্যে রেটরিক খুঁজে পাওয়া যাবে। আমি কিন্তু দেখবেন যে রেটরিকের বিভিন্ন ইয়েগুলো দিচ্ছি, এপিগ্রাম দিয়েছি, সিনেকডোকি, মিটোনমি এগুলো দিয়েছি। কারণ বিভিন্ন জায়গাতে যেমন যেমন আমাদের ওই লুসি পোয়েমস এর মধ্যেও কিন্তু মিটোনিমি এগুলো আছে, ট্রান্সপার্ট এপিথেট বিভিন্ন টাইপের গুলো আছে। তো সেগুলো কিন্তু জানতেই হবে। না জানলে কিন্তু এরকম লাইন তুলে রেটরিক দিলে কিন্তু সেটা টেক্সট থেকেই হোক না কেন, সেটা কিন্তু পারবেন না। তাহলে একটা অসুবিধা হবেই। তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল, যে আপনারা যে প্রশ্নটা করছেন যে আমি আহ, কি এর জন্য রেটরিক পড়বো 9-10 এর জন্য, হ্যাঁ 9-10 এর জন্য কিন্তু রেটরিক পড়তেই হবে। এবং 9-10 এর জন্য একটা বেসিক কনসেপ্ট রাখতে হবে যে এই এই রেটরিক গুলো এটা নিয়ে। এবার দেখুন এক্সট্রা কতগুলো রেটরিক থাকে, অনেক ডিপার রেটরিক গুলো থাকে, সেগুলো না পড়লেন কিন্তু আপনাকে সিমিলি জানতে হবে, মেটাফোর জানতে হবে, ট্রান্সপার্টিভ ভিতর জানতে হবে, হাইপার বেটন জানতে হবে, অক্সিমোরন, মিটোনিমি, সিনেকডোকি, এই টাইপের যে রেটরিক গুলো আছে, যেগুলো ভেরি কমন রেটরিক, আমরা ভেরি কমন ক্যাটেগরিতে ধরি, সেই রেটরিক গুলো কিন্তু করতেই হবে। এবং সেগুলো না হলে হবেই না, অবশ্যই দেখা উচিত। এবং লাইন তুলে এভাবে দিলে তখন কিন্তু বেকায়দায় পড়তে হবে। না হলে হয়তো আপনি যে লাইনটা দিয়ে রেটরিক আছে সেই লাইনটা হয়তো করলেনই না রেটরিক, কিন্তু পরীক্ষার হলে তো আপনাকে বুঝে সেটা দিতে হবে। ওটা প্রসিডিওর নয়। প্রসিডিওরটা হচ্ছে রেটরিক গুলো আমি জানবো, যে কয়েকটা রেটরিক আছে জানবো, যে লাইন থেকে দেয় সেটা পারবো। এটাই হচ্ছে প্রসিডিওরটা। তাহলে আমাদের রেটরিক কিন্তু আমাদের পড়তে হচ্ছে। কিন্তু যে কঠিন রেটরিক গুলো আমরা যেটা 11-12 এর ক্ষেত্রে করব, সেই রেটরিক গুলো কিন্তু অতটা ডিপে না গেলেও হবে বলে পরামর্শ দেওয়াই যেতে পারে। আচ্ছা, তাহলে রেটরিক নিয়ে প্রশ্নটা হলো। আচ্ছা, এবার হচ্ছে কি টাইপের প্রশ্ন, টাইপ গুলো বুঝতে পারছেন, আমি টাইপ গুলো বললাম অলরেডি। যে দেখুন টেক্সট যদি না পড়েন, টেক্সট যদি খুঁটিয়ে না পড়েন, তাহলে কিন্তু কোনো মানে কোনো সমাধানই হবে না। ভাষা ভাষা কোনো মানে সমস্যা মিটবেই না। বরং এটা বলতে পারেন যে হ্যাঁ, আমার একটা কম টেক্সট পড়া হলো কিন্তু আমার টেক্সটটা থরলি পড়া হলো, এরকম একটা পলিসি নিয়ে কিন্তু আগানো উচিত।
তাহলে টেক্সটটাকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তেই হবে। আমরা বিভিন্ন টেক্সটগুলোকে আমি যতটুকু টেক্সট দেওয়ার চেষ্টা করেছি, একদম ভিতর থেকে গিয়ে সেই টেক্সটগুলোকে লাইন ধরে আলোচনা করার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন। সবাই অনেকেই প্রশংসাও করেছেন। সেটা পরের ব্যাপার। ভালো লাগলে অবশ্যই প্রশংসা করবেন, কমেন্ট করবেন। তাহলে আমারও একটা ভালো লাগে। আচ্ছা, এবার আরেকটা আসছি দেখুন। ইন ড্রিম চিলড্রেন, অ্যালিস অ্যান্ড জন। এই যে আরেকটা কিন্তু আমরা পাচ্ছি ড্রিম চিলড্রেন থেকে। আমার ড্রিম চিলড্রেন থেকে কিন্তু আমরা আরেকটা পেয়ে গেলাম। আচ্ছা, বিজি আইডল ডাইভারশনস পেয়ে গেলাম এবং এখান থেকে আরেকটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার আসছি এই যে এখান থেকে গিফট অফ দ্য ম্যাজাই থেকে। এই যে গিফট অফ দ্য ম্যাজাই এর এখানে যে ওয়াচটা আছে, সেই ওয়াচটা মানে চেনটা আছে, সেই চেনটার দাম চাইছে। এটা একটা সহজ প্রশ্ন। মানে গিফট অফ দ্য ম্যাজাই থেকে। তার মানে এটা টেক্সট পড়লেই জানলেই জানা যাবে। আচ্ছা, শি হাগ দেম টু হার বুজম। এবার এখান থেকে কিন্তু এই গিফট অফ দ্য ম্যাজাই থেকে আমরা আরো একটা পেলাম। তাহলে কোনটার কথা বলছে সেটা। আচ্ছা, এবার 28, মিসেস থার্লো ওয়াজ হেল্ড অ্যাট দ্য। মিসেস থার্লো মানে মিসেস থার্লো থেকে। তার মানে আমরা আমরা বলছি কিন্তু আগেই যে আমরা এটা উত্তরগুলো খোঁজার চেষ্টা করছি না। উত্তরগুলো যে কোনোখানে একটা পেয়ে যেতে পারেন। কপি দেখলেই পেয়ে যাবেন। তাহলে অক্স থেকে দেখুন একটা প্রশ্ন আসছে। এটা হয়ে গেল। আর অক্স থেকে এরকমও আর একটা প্রশ্ন, মিসেস থার্লোস ব্রাদারের প্রফেশন কি ছিল। তাহলে এখান থেকে অক্সের আর একটা প্রশ্ন। আচ্ছা, এখান থেকে তাহলে আমাদের দুটো প্রশ্ন হলো। আচ্ছা, এবার টু রাইট ওয়েল ওয়ান হ্যাজ টু। তারপর টু রাইট ওয়েল এখান থেকে আমরা আর একটা প্রিন্সিপালস অফ গুড রাইটিং, এখান থেকে এটা পেয়ে গেলাম। আচ্ছা, ডায়ামিলান ওয়াজ, ডায়ামিলান কে ছিলেন, এটা একটা প্রশ্ন। লোটাস ইটার থেকে, সরি, লাগুন থেকে এটা প্রশ্ন। আহ, আচ্ছা, দ্য লোটাস ইটার। এবার লোটাস ইটার থেকে একটা আছে, লোটাস ইটার। আচ্ছা, লোটাস ইটার থেকে আর একটা দেখুন, দ্য লোটাস ইটার রিভিজিটেড, দ্য অথর রিভিজিটেড ক্যাপ্রি। এখান থেকে কিন্তু আর একটা পেলাম আমরা। আচ্ছা, লোটাস ইটার থেকে আরো একটা পেলাম। আরেকটা জায়গায় একটু ভুল হয়ে গেছে, যে লাগুন থেকে কিন্তু আরেকটা প্রশ্ন ছিল। তাহলে এটাই কিন্তু আমাদের টেক্সটের প্রশ্নগুলো। অর্থাৎ টেক্সটের প্রশ্নের ক্ষেত্রে দেখুন, লুসি পোয়েমস একটা, পোর্ট টু দ্য ওয়েস্ট উইন্ড, স্কাইলার্ক, এই কবিতাগুলো থেকে, বাকি কবিতাগুলো থেকে একটা করে, লাগুন, লোটাসিটা, গিফট মেজাই, অক্স, এগুলো থেকে দুটো করে, প্রিন্সিপালস অফ গুড রাইটিং থেকে একটা, এবং দেখুন স্টুপস টু কনকার জাস্টিস, এগুলো থেকে কিন্তু তিনটে করে প্রশ্ন। এই প্রোজের ক্ষেত্রে আমাদের 55 নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমাদের এই প্যাটার্নটাই, যদি 55 নাম্বারের পরীক্ষা হয় তাহলে এই প্যাটার্নটাই ফলো করব, এবং দেখা গেল সেক্ষেত্রে 90 হবে, কিন্তু 90 কে আমরা এই রেশিওতেই মোটামুটি আমরা এগিয়ে নিয়ে যাব। এবং 90 যদি হয় সেক্ষেত্রে আমি নতুন করে আপনাদের বলবো কোনটা কোনটা বেশি করা উচিত। তাহলে টেক্সট কিন্তু এরকম প্রশ্ন এসেছিল 2016-তে, এবং এই 2016-তে এই প্যাটার্নটাই আসে, এবং এভাবেই আসে। প্রশ্নগুলো টাইপগুলো আমি দেখিয়ে দিলাম, যে প্রশ্নগুলো কিন্তু বেশিরভাগ প্রশ্ন লাইন তুলে দেওয়া থাকে, এবং দুই একটা প্রশ্ন সোজা থাকে, কিন্তু বেশিরভাগ প্রশ্ন লাইন তুলে দেওয়া থাকে এবং খুব সুন্দর প্রশ্নগুলো থাকে। ঘাবড়ানোর কিচ্ছু নেই। টেক্সট পড়লে ভালো করে পড়লেই পারা যায়। এবার ডিফারেন্সটা কোথায় হয়? ডিফারেন্সটা হয় কে কতটা ভালো মনে রাখতে পারবে। এতগুলো প্রশ্নের মধ্যে কে কতটা ভালো মনে রাখতে পারবে। আর প্রশ্নগুলো সেটা কোনো কারণে এড়িয়ে যাওয়া হয়েছে কিনা। দেখা গেল অনেক পড়লাম, এক দুটো প্রশ্ন এড়িয়ে গেলাম, তার মধ্যে থেকেও আসতে পারে। আমাদের তো এড়িয়ে যাওয়াও যেতে মানে এড়িয়েও যাই আমরা অনেক সময়, দেখেও দেখি না অনেক সময়, এরকম কতগুলো থাকে। সেটার উপরেও নির্ভর করে পরীক্ষা। তখন আমাদেরকে অনেকটা বুদ্ধি করে সেগুলোকে দিতে হয়। আচ্ছা, এবার আসি গ্রামারটাতে, যেটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। চলুন গ্রামারটা দেখি এবার। গ্রামারটা দেখুন, এখান থেকে আমরা 35 নাম্বারটা থেকে ধরি। আচ্ছা, rearrange the following words or phrases to form a meaningful sentence. এই যে আমরা একটা ক্যাটাগরি তৈরি করেছি, যে rearrange of sentence। এখানে কিন্তু rearrange of sentence আসছে। আপনাদের এখানে rearrange of sentence দেখুন, PQRS এটা নিচে আছে। এই PQRS টাকে কেমন করে? তাহলে আমরা এটাকে rearrange of sentence বলতে পারি, বা rearrange of phrase বলতে পারি, বা rearrange of words বলতে পারি, to form a sentence। এটা one kind of sentence structure এর মধ্যেই পড়ে। আচ্ছা, তাহলে এই টাইপের কিন্তু থাকে, এবং বিভিন্ন পরীক্ষাতে দেখা গেছে এগুলো থাকেই। আচ্ছা, fill in the blanks with correct option। আচ্ছা, অপশনটার ক্ষেত্রে দেখুন, অপশনটা আমি প্রশ্নটা পড়েছি, আপনাদের বলে দিই যে এটা কিন্তু ভার্ব ফর্ম, অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম একটা পেয়ে গেলাম আমরা 36 নাম্বারটাতে। আচ্ছা, এবার আসছি 37 নাম্বার। 37 নাম্বার দেখুন, এটা কিন্তু প্রিপোজিশন। প্রিপোজিশনে ব্যবহার করতে বলছে। প্রিপোজিশন আমরা একটা দাগ দিয়ে দেই। প্রিপোজিশন আসছে
তারপরে দেখুন চুজ দ্য কারেক্ট ভার্ব ফর্ম টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে ভার্ব ফর্ম কিন্তু আবার একটা আসলো, ভার্ব ফর্মে আবার একটা রাইট চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, দ্য ওয়ার্ড অপোজিট টু ডাক ইন জেন্ডার। তাহলে এখানে কিন্তু জেন্ডার চেঞ্জ আসছে, দেখুন জেন্ডার চেঞ্জ আসছে। তাহলে জেন্ডার কিন্তু আপনাদের পড়তেই হচ্ছে, জেন্ডারটাকে অবহেলা করা যাবে না। অনেকে অনেক রকম আহ, মানে গ্রামার পড়েন কিন্তু দেখা গেল জেন্ডার অ্যাভয়েড করে গেলেন, জেন্ডার অ্যাভয়েড করে গেলেন, জেন্ডারে কিন্তু আছে নাম্বার। আচ্ছা, ফ্রেজ। আচ্ছা, আই ড্রিউ এ ব্ল্যাঙ্ক ইন দ্য এক্সামিনেশন ইমপ্লাইজ। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আমরা এটাকে ফ্রেজ বলতে পারি। তাহলে এটাকে আমরা একটা ফ্রেজের ক্যাটাগরিতে দিলাম। আপনাদের ফ্রেজ কিন্তু দেখতেই হবে। আচ্ছা, ফ্রেজ। আচ্ছা, টু রিপ্লেস দ্য আন্ডারলাইন ফ্রেজ, এখানেও একটা আমরা পাচ্ছি ফ্রেজ। ফ্রেজকে হচ্ছে কোন ফ্রেজটাকে ইয়ে করতে বলছে, দেখুন অন হিয়ারিং দ্য স্যাড নিউজ হি ফেইন্টেড। তাহলে এটা কিন্তু আমরা এটাকে বরং বলতে পারি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই যে সেন্টেন্স স্ট্রাকচার, এই ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি। তো এই ক্যাটাগরিটাই আমরা এখানে দিলাম সেন্টেন্স স্ট্রাকচারের। আচ্ছা, আরেকটা দেখুন, হুইচ সেকশন অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ অ্যান এরর, এরর কারেকশন। আচ্ছা, আমরা এরর কারেকশন এবং এটাকে কিন্তু আমরা সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে ফেলতে পারি, কিন্তু আমরা এখানে আমাদের বোঝার সুবিধার্থে আমরা আরেকটু ভাগ করে নিয়েছি। ভাগ করে নিয়েছি এই কারণে যে এটা সেন্টেন্স স্ট্রাকচারও হতে পারে, এরর কারেকশন হতে পারে। তাহলে আমরা এরর কিন্তু দেখব। সেন্টেন্স স্ট্রাকচার মানে তো একটা অনেকগুলো জিনিস, তার মধ্যে এই ক্যাটাগরিটাও দেখব, এই জন্য কিন্তু ভাগটা আলাদা করে করা। আচ্ছা, এবার আরেকটা দেখুন, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ এ সুইটেবল ক্লজ। ক্লজ দিয়ে কিন্তু আন্ডারলাইন করতে বলছে। তার মানে একটা ক্লজ কিন্তু আমাদেরকে দেখতেই হচ্ছে, ক্লজটাকে। হ্যাঁ, যদিও এটাও একটা সেন্টেন্সের পার্ট, তবু ক্লজটাকে আমাদের আলাদা করে দেখতেই হচ্ছে। আচ্ছা, আবার একটা দেখুন 44-এ, 44-এ রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ এ ফ্রেজ। তাহলে এখানে কিন্তু আমাদের একটা হচ্ছে ফ্রেজ, ফ্রেজ দিয়ে এটাকে আমাদের তৈরি করতে বলছে। তাহলে ফ্রেজ দিয়ে আমরা আর একটা পাচ্ছি, ফ্রেজ দু টাইপের হয়, একটা ইডিয়াম ফ্রেজ, একটা আবার তার সঙ্গে একটা এই ফ্রেজ, বা এটাকে আমরা ক্লজ অ্যান্ড ফ্রেজের মধ্যে বলতে পারি। এগুলো কিন্তু টাইপটা একই, কিন্তু আমরা যেহেতু ভাগ করে ফেলছি জায়গাটাকে, তাই আরো জায়গাটাকে মানে স্পেসিফাই করার জন্য, তাই আমরা এটাকে ফ্রেজের ক্যাটাগরিতেই দিলাম। এটা ক্লজ ফ্রেজের ক্যাটাগরিতে দিলেও হতো। আচ্ছা, তারপরে হচ্ছে দেখুন, আবার বলছে যে দ্য কারেক্ট অপশন অফ দ্য অন দ্য চেঞ্জিং অফ দ্য গিভেন সেন্টেন্স টু ইনডাইরেক্ট স্পিচ। তার মানে এখানে আমরা ন্যারেশন পাচ্ছি একটা, তাহলে একটা ন্যারেশন। আচ্ছা, এবার হচ্ছে চুজ দ্য কারেক্ট ভার্ব ফর্ম। আচ্ছা, আরেকটা ভার্ব ফর্ম দেখুন, ভার্ব ফর্ম অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম, দেখুন এটা এটা পাওয়া গেল। আচ্ছা, 47, চুজ দ্য কারেক্ট অপশন টু টার্ন দ্য গিভেন সেন্টেন্স টু প্যাসিভ ভয়েস। আমরা একটা ভয়েস পেয়ে গেলাম। আচ্ছা, fill in the blanks with appropriate preposition, সেখানেও কিন্তু একটা appropriate preposition পেয়ে গেলাম। আচ্ছা, choose the correct alternative to join the two sentences, তার মানে joining পেয়ে গেলাম, simple complex compound একটা joining পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে পেয়ে গেলাম choose the correct alternative in changing the passive form to active voice, তার মানে এখানে আরেকটা ভয়েস পেয়ে গেলাম। আচ্ছা, the correct option in changing the mood, এই যে একটা মুড পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে আর কি দেখুন 52 নাম্বারটাতে দেখুন, এখানে বলছে যে the following sentence is incorrect, please correct the form of the sentence among the given options। তাহলে অপশনস গুলোকে মধ্যে সেন্টেন্সটাকে কারেকশন করতে বলছে। আচ্ছা, এটাকে আমরা কারেকশনের ক্যাটাগরিতেই ধরি। তাহলে আমরা এরর কারেকশন ধরলাম একটা ক্যাটাগরিতে, যদিও এটা সেন্টেন্স কনস্ট্রাকশনের ক্ষেত্রেও হয়, দেখেছি আমরা, তবু আমরা এটা কিন্তু আলাদা ক্যাটাগরি একটু ধরে নিয়েছি। আচ্ছা, চেঞ্জ দ্য ভয়েস, আবার একটা ভয়েস পেলাম। আচ্ছা, আরেকটা দেখুন, আরেকটা হচ্ছে দেখুন, চুজ দ্য কারেক্ট পেয়ার অফ অল্টারনেটিভস। এবার অল্টারনেটিভস এটাও কিন্তু আমরা পাচ্ছি ভার্বের ফর্মটা, অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব। দেখুন এখানে একটা পাওয়া গেল। আচ্ছা, চুজ দ্য কারেক্ট অপশন ইফ গিভেন সেন্টেন্স ইজ চেঞ্জ টু সাবজেক্টিভ মুড। সাবজেক্টিভ মুডে কিন্তু আবার আরেকটা পেয়ে গেলাম। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের গ্রামার থেকে পেয়ে গেলাম। তার মানে এই টাইপের গ্রামার গুলো থাকে। কি টাইপের গ্রামার গুলো? রিয়ারেঞ্জ অফ সেন্টেন্স, অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মস, প্রিপোজিশন, জেন্ডার, ফ্রেজ, তারপরে হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। আমরা কিন্তু ফ্রেজ অ্যান্ড ইডিয়মসও বলছি এখানে। আচ্ছা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর মধ্যে কিন্তু অনেকগুলো পড়ে, সেগুলো দেখতে হবে। জয়নিং, স্প্লিটিং, সেগুলো দেখতে হবে। এরর, এরর কিন্তু বিভিন্ন রকম এরর হয়, আপনারা জানেন, যারা পরীক্ষা দিয়েছেন তারা জানেন বিভিন্ন রকম এরর হয়। সেই এরর গুলো
সেন্টেন্সের সঙ্গে কানেক্টেড করা থাকে, প্রিপোজিশনের সঙ্গে কানেক্টেড করা থাকে, সব রকম কানেক্টেড করা থাকে। কিন্তু এররকে যখন আমরা আলাদা করে ধরছি তখন এররকে, হ্যাঁ এরর আমি দেখব, এর মধ্যে যেরকম ভুলগুলো থাকে সেগুলো দেখব। আচ্ছা, ক্লজ থাকে, দেখুন ক্লজ নিয়ে আছে। আচ্ছা, ন্যারেশন ছিল কিন্তু একটা, ভয়েস কিন্তু তিনটে ছিল, এবং ওট সরি মুড ছিল হচ্ছে দুটো। এর সঙ্গে যেগুলো দেখতে হবে সেগুলো হচ্ছে আমাদের অবশ্যই দেখা উচিত ডেফিনেশন। আমাদের যে দেখা গেল কোনো একটা আহ, ধরুন অ্যানোমালাস ভার্ব, তারপর হচ্ছে ডিটেইনড অবজেক্ট, মানে রিটেইনড অবজেক্ট বা কগনেট অবজেক্ট, এই টাইপের যে ডেফিনেশন গুলো আছে সেই ডেফিনেশন গুলো কিন্তু দেখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যে কালেকটিভ নাউন গুলো আছে সেগুলোও কিন্তু, কালেকটিভ নাউন গুলো কিন্তু দেখা উচিত। তাহলে এই টাইপের যে প্রশ্ন 2016 প্যাটার্ন ফলো করে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখা উচিত। এবং এটা একটা এই ফর্মুলা, আমরা এই ফর্মুলা ধরেই কিন্তু আমাদের 2016-তে এই ফর্মুলাতেই এসেছিল। এবং আমরা যেহেতু আপাতত 2016 পরীক্ষাটাকে বেস করছি, তাই আমাদের কিন্তু এটা ধরেই এগোনো উচিত। এবং যখন 90 নম্বরের পরীক্ষা হবে তখন এটার কি ধরনের হতে পারে সেটারও আমরা এটা নিয়ে একটা আলোচনা করব। তবে আমরা অবশ্যই ওয়েট করছি সার্কুলার জন্য। সার্কুলারটা দিলে আর একটু ভালো হবে। তবে আশা করি সমস্যাগুলো যেটা আছে, বিশেষ করে যে আহ, আমাদের কি ধরনের প্রশ্ন পড়বো, তার মানে আমাদের ঢুকতে হবে শুধু ভাষা ভাষা প্রশ্ন নয়, টেক্সটের লাইন ধরে ধরে কিন্তু টেক্সট কুটিয়ে কুটিয়ে পড়বেন। আমি সব মানে বেশ কয়েকটা ভিডিও দিয়েছি, দ্য লাগুন, দ্য লোটাসিটা, গিফট অফ দ্য মেজাই, অক্স, কবিতা কয়েকটা দিয়েছি। এইগুলোর কিন্তু লাইন ধরে ধরে, মানে শুধু সামারি দেখবেন না, সেগুলো গোটা দেখবেন। গ্রামার কোনগুলো পড়বো আশা করি এটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আচ্ছা, 4 নাম্বারটা রেটরিক কি পড়বো, মানে পড়তে হবে, হ্যাঁ রেটরিক পড়তে হবে এটাও বললাম আপনাদেরকে। কারণ রেটরিক থেকে একটা প্রশ্ন থাকে, সেটা একটার বেশি হতে পারে, দেখা গেল 2টা প্রশ্ন বা 3টা প্রশ্ন আসে, হতে পারে। কিন্তু সবগুলোই টেক্সচুয়াল, কিন্তু মানে টেক্সট থেকে যে লাইনগুলো থাকে সেগুলোর রেটরিক গুলো দেখতে হবে। তাহলে এটাই কিন্তু আমাদের রেটরিকটাকে দেখতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে আমি যেটা বললাম যে কি বই পড়বো। আচ্ছা দেখুন, বই পড়াটা হচ্ছে বাজারে যে বইগুলো পাওয়া যায় সেই বইগুলো, আমি কোনো বইকেই খারাপ বলছি না, বইগুলো ভালো। এক একটা বই এক এক রকম, কোনোটা বই এক্সপ্লেনেশন বেশি, কোনোটা বইয়ে এমসিকিউ বেশি। কিন্তু আমাদের যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে সব বই পারলে, যদি সম্ভব হয় পারা যায়, তাহলে সব বইকে কিন্তু টাচ করা। এবং তার সঙ্গে সঙ্গে এখন যেটা আমাদের সুবিধা, একটা সময় আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন সেই সুবিধাটা ছিল না, সেটা হচ্ছে এই যে এই টাইপের ভিডিওগুলো, ভিডিওগুলোর মধ্যে আমরা কিন্তু অনেকটা কষ্ট করে পরিশ্রম করে এমসিকিউ গুলোকে খুঁজে বের করি, যেগুলো কিন্তু বইয়ের থেকে কোনো অংশে কম হয় না। আমরা একটা গাইডেন্স দেওয়ার চেষ্টা করি, আমি বিশেষ করে গাইডেন্স দেওয়ার চেষ্টা করি। ফলো করে দেখবেন আমি সবসময় মানে আপনাদের আপনাদের বলি, কারণ একটা স্টেজে উঠলে আপনারা যে জায়গাটা পড়াশুনো করেছেন সেই জায়গাটা উঠলে তখন আর মানুষের মধ্যে বৈষম্য থাকে না। তখন আমি এটাকে পড়ানো হিসাবে ধরি না, আমি বরং বলি যে না, ওয়ান কাইন্ড অফ গাইডেন্স, যে এভাবে এগিয়ে চলুন, এভাবে করলে আপনাদের সফলতা আসবে, এইভাবে বলি। আচ্ছা, যাকে অন্য প্রসঙ্গ এটা আসলাম, এবার তাহলে কি বই পড়বো? পড়বোটা হচ্ছে যে সব রকম বই পড়া উচিত। এবার দেখা গেল সব রকম বই তো হাতের কাছে পাওয়া উচিত নয়, কিন্তু সব মানে যেটা যেটা পারা যায়, কারণ এমসিকিউ এর ক্ষেত্রে বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে একটা লিমিটেশন থাকে, যে যদি 2 নম্বরের প্রশ্ন থাকতো যে না এটুকু পড়লাম, হ্যাঁ এগুলোর মধ্যে বেশি আসবে না, কিন্তু এমসিকিউ তে কেউ কখনো গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে এই এমসিকিউ গুলো আসবে। জাস্ট টাইপটা ফলো করতে পারে। আহ, বা বা এটাকে বলা যেতে পারে যে হ্যাঁ এরকম আসতে পারে বা সম্ভাবনা আছে, কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে কেউ গ্যারান্টি দিতে পারবে না যে কোথা থেকে এমসিকিউ গুলো আসবে। বরং নিজের কাছেই সেই উত্তরটা, যে হ্যাঁ এগুলো আমি যদি ভালো করে পড়ি তাহলেই পারা যাবে, এবং সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, তাহলে আমার মধ্যে কনফিডেন্স আসবে, তাহলে আমি পেতে পারি। কিন্তু কখনোই এক্সস্টিভলি কোনো বই থেকে আসবেই বা কোনো ভিডিও দেখে কমন পাবোই এরকম ধারণা করাটা আদৌ ঠিক হবে না। আমরা জাস্ট সেই জায়গাটাকে মানে মন থেকে ঘুরিয়ে দেব, এবং মনে করব যে আমি যতগুলো এমসিকিউ দেখতে পারি এটা দেখা, এবং তার সঙ্গে সঙ্গে কম্পিটিশনটা হবে হচ্ছে দেখে মনে রাখা। এর সঙ্গে সবাই দেখবে কিন্তু এই আমার ভিডিওগুলো দেখে টের পাচ্ছি যে অনেকেই এই ভিডিওগুলো দেখছে। তো সবাই দেখলে কি হবে, সবাই জানছে ব্যাপারটা, কিন্তু সবার যে মনে থাকবে এই এমসিকিউ গুলো সেটা কিন্তু নয়। এই জানা এবং মনে থাকা এর মধ্যেই কিন্তু অনেকটা সাফল্য নির্ভর করবে। সুতরাং এই জিনিসগুলো আমরা ভালো করে দেখব, ভালো করে পড়বো। তাহলে এটাই হচ্ছে আজকের আমাদের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।
প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, স্টে টিউনড। আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন।